আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আন্তর্জাতিক রাজনীতির খুবই একটি আহ, বলা যায় যে হট ইস্যু নিয়ে জানবো। বর্তমানে দেখুন, ইউএসএ যে আগ্রাসন শুরু হয়েছে, আপনি যদি একজন বিশ্লেষণ প্রেমী হয়ে থাকেন বা কিছু বাস্তব কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটি পুরো দেখতে হবে আপনাকে। ওকে, তাহলে দেখুন, যুক্তরাষ্ট্র কাকে হামলা করলো সর্বপ্রথম। আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করি। আমরা জাস্ট কয়েকটা ফরম্যাটে আলোচনাটা করবো। এই আলোচনাটা একটু বড় হবে, কিন্তু আশা করছি আপনারা এই আলোচনার দ্বারা উপকৃত হবে। প্রথমে আমরা দেখি, এটা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা দেখলে আমরা একটু বুঝতে পারবো। দেখুন, গত শতাব্দীতে যে রাজনীতি চলমান ছিল, সেই রাজনীতির সাথে একবিংশ শতাব্দীর রাজনীতি কিন্তু অনেকটা ব্যতিক্রম। গত শতাব্দীতে আমরা জানি যে ইউএসএর সাথে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের যে দীর্ঘ প্রায় 70-80 বছর যে স্নায়ুযুদ্ধ ছিল, সেটা ছিল একটি ভিন্ন আঙ্গিক। কিন্তু বর্তমানে স্নায়ুযুদ্ধ কিন্তু একটু ভিন্ন মাত্রায় তৈরি হয়েছে। বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটটা একটু বুঝতে হলে আমাদের আসলে বুঝতে হবে যে ইউএসএর সাথে ইউএসআর যে সংঘাত, এই সংঘাতটা ছিল মূলত ক্যাপিটালিজম ভার্সেস সোশিয়ালিজম। সুতরাং ক্যাপিটালিজমের জয় জয়কার হবে, কিন্তু ফাইনালি 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখন কিন্তু ক্যাপিটালিজমেরই জয় হলো। সুতরাং ক্যাপিটালিজম যেহেতু জয় হয়েছে, তাহলে ক্যাপিটালিজমকে আরও কীভাবে বিস্তৃত করা যায়, সেই কাজই করছে কিন্তু কে করছে? ইউএসএ। কিন্তু এইদিকে চীন, আমরা জানি যে কমিউনিজমে বিশ্বাসী, বা তারা যুক্তরাষ্ট্রের যেই মতবাদ বা তাদের যে আইডিওলজি, সেই ধারার বাইরে থেকে রাজনীতি করে। চীন কিন্তু অর্থনৈতিকভাবে খুবই অগ্রসর হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু বিশাল এক আতঙ্কের বিষয়। এই সকল প্রেক্ষাপট এবং সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের হেইজেমনি প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। বিভিন্ন সংঘাত, বিভিন্ন অনুদান, সব কিছু আসলে রাজনীতি বিষয়টাকে এখন একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। চীন কিন্তু দক্ষিণ আমেরিকা সহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের সাথে চীন কিন্তু তাদের বিনিয়োগ সম্পর্ক রাখছে এবং প্রচুর ইনভেস্ট করছে সেই দেশগুলোতে। আফ্রিকাতে দেখুন, আফ্রিকাতেও কিন্তু চীন অনেক ইনভেস্ট করছে। দক্ষিণ আমেরিকার ব্রাজিল বলি, কিউবা বলি, কলম্বিয়া বলি, প্রতিটা দেশেই কিন্তু চীনের বিনিয়োগ আছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু বর্তমানে একটু ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাশিয়া এই দিক দিয়ে পুরোপুরি কোণঠাসা অবস্থা। রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ পেরে উঠছে না, বা এরকম অবস্থা। ইউরোপ, ইউএসএ ইউক্রেনকে সহযোগিতা করছে। এই জন্য সারা বিশ্ব রাজনীতিতে রাশিয়ার কিন্তু বলা যায় যে কোনো সক্রিয় অবস্থা নেই, এরকম বলা যায়। ওকে, তাহলে আমরা আজকে যে মূল আলোচনার বিষয় আমরা দেখব যে ইউএসএ যে ভেনেজুয়েলা প্রধানমন্ত্রী, বা যেটা বলি যে প্রেসিডেন্টকে যে উঠিয়ে নিয়ে গেল, যে ভেনেজুয়েলায় বর্তমান রাজনীতিতে এটা আসলে খুবই দুর্লভ বলা চলে। এরকম ঘটনা খুবই কম ঘটে। যদিও ইতিহাসে এরকম ঘটনা অনেক ঘটেছে, কিন্তু একজন রাষ্ট্রপতিকে তার নিজ দেশ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হেলিকপ্টারে করে, এই বিষয়টা আসলে আন্তর্জাতিক রাজনীতিতেও ততটা দেখা যায় না, বা দেখা গেলেও খুব কম দেখা যায়। এখন কিন্তু ভেনেজুয়েলাকে আক্রমণ করার পর কিন্তু যুক্তরাষ্ট্র থেমে থাকেনি। যুক্তরাষ্ট্র কিন্তু এখন গ্রিনল্যান্ডের দিকে চোখ রেখেছে। কিন্তু আমরা জানি যে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটি রাজনৈতিক অঞ্চল। ওকে, কিন্তু গ্রিনল্যান্ড কিন্তু আবার ভৌগোলিকভাবেও উত্তর আমেরিকায় অবস্থিত, বা আর্কটিক সাগরের পাশে অবস্থিত। সুতরাং কিন্তু এই বিষয়টা ইউএসএ এর কাছে এক বিশাল একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? কারণ ইউএসএ দেখছে যে চীন, রাশিয়া সহযোগে তারা বিভিন্ন ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে। এটা আসলে তৈরি করার চেষ্টা করছে বা কতটুকু করেছে, আসলে আমেরিকা খুবই বলা যায় যে তারা সব কিছু আগে প্রেডিক্ট করে থ্রেটেন মনে করে। এই জন্য তারা ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে চায়।
কিন্তু এই অ্যাকশনটা আসলে কতটা বাস্তবসম্মত সেটা কিন্তু দেখার বিষয়। কিন্তু ইউএসএ যদি ডেনমার্কের গ্রিনল্যান্ড আক্রমণ করেই বসে বা দখল করেই বসে, তখন ইউরোপ কি বসে থাকবে? হ্যাঁ, ইউরোপ অবশ্যই বসে থাকবে। কারণ রাজনীতি প্রেক্ষাপট খুবই পরিবর্তন হয়েছে। ইভেন ডেনমার্কের যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করেও গ্রিনল্যান্ডের কিন্তু কিছুই করা থাকবে না। কিন্তু ন্যাটোর দেশ হিসেবে আরেকটি ন্যাটো দেশকে আক্রমণ করা সেটা কিন্তু আসলে ন্যাটো বিরোধী কাজ, যেটা ন্যাটোর আসলে ভঙ্গুরতা বোঝায়। এদিকে রাজনীতি একটু দেখুন কি প্রেক্ষাপটটা। ইউএসএ যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, ইউরোপ কিন্তু তখন কিছুই বলবে না। কেন বলবে না? কারণ ইউরোপ কিন্তু পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল। তাদের অস্ত্র বলুন, বাণিজ্যিক বলুন, সব কিছুর উপর আমেরিকার উপর যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু অনেক মাত্রায় বেশি। সুতরাং গ্রিনল্যান্ড আক্রমণ করলেও ইউরোপের কিছু যায় আসে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের সাথে যে রাশিয়ার যে বিশাল সংঘাত চলছে, এই সংঘাতের তা জিয়ে রাখছে মূলত বলা যায় যে ইউএসএ। ইউক্রেনকে সকল ধরনের যত ধরনের সহযোগিতা দেওয়া যায় ইউএসএ কিন্তু তা দিচ্ছে। সুতরাং ইউরোপ বা ইউক্রেন বা ইউরোপীয় ইউনিয়ন তারা কখনোই চাইবে না যে ইউএসএর সাথে একটি খারাপ সম্পর্ক হোক। সুতরাং ডেনমার্ক যদি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু একা তাহলে কখনোই পারবে না এটা, কারণ ইউরোপ এখানে অগ্রসর হবে না। এটা কিন্তু আসলে একটি লক্ষণীয় বিষয়। তো মূল বিষয় হচ্ছে এখানে যে ন্যাটো আসলে কাজটা কি। এখন আসলে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটটা এরকম যে ন্যাটো আসলে কিছুই করতে পারবে না, কারণ ন্যাটোর দেশ এখন বলা যায় যে শুধু ইউরোপের গুটি কয়েক দেশ একদিকে, আরেক দিকে হচ্ছে শুধু ইউএসএ। তো মূলত ন্যাটোটা চালাচ্ছে মূলত ইউএসএ। সুতরাং ইউএসএ যখন যেটা ভাববে সেটাই কিন্তু তারা করছে এবং করে ফেলবে। আপনি দেখুন যে ইরানের সংঘাত, মানে প্রতিটা দেশে যেখানে চীন এবং রাশিয়ার সাথে ওই দেশগুলোর ভালো সম্পর্ক রয়েছে, সেই দেশগুলোতেই কিন্তু যুক্তরাষ্ট্র আক্রমণ করছে। সুতরাং অর্থনৈতিকভাবে চীনকে কোণঠাসা করা, রাশিয়াকে কোণঠাসা করাই কিন্তু ইউএসের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমি হচ্ছে ইরান এবং বর্তমানে যে ইউক্রেন যে সংঘাত, সেই বিষয়টা যে জটিল রাজনীতি প্রেক্ষাপট এবং চীন কেন রাজনৈতিকভাবে বা সামরিকভাবে এই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করছে না, সেই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি এই আলোচনা থেকে আপনারা ইউরোপের যে রাজনীতি এবং ইউএসএ এবং ন্যাটোর যে বর্তমানে যে কার্যক্রম, বা যদি গ্রিনল্যান্ড দখল করেই ফেলে তাহলে ইউরোপ আসলে কী করবে বা ডেনমার্ক কী করবে, সেটা আপনারাই এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।